সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং অংশ থেকে একটি প্রোগ্রাম দেখাবো। আর সেই প্রোগ্রামটি হচ্ছে যে একটা সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য তা নির্ণয়ের একটি প্রোগ্রাম। তাহলে আমি সেটি লিখে দিচ্ছি। প্রশ্নটি: একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য তা নির্ণয়ের প্রোগ্রাম। তো আমরা দেখো, তার নির্ণয়ের প্রোগ্রামটা হচ্ছে যে আমরা প্রথম এই প্রোগ্রাম তৈরি করতে গেলে প্রথম যে লাইনটি লিখবো সেটার নাম হলো হ্যাশ ইনক্লুড stadio.h। এই লাইনটার নাম হলো লিঙ্ক সেকশন। এই লিঙ্ক সেকশনের মধ্যে এটাকে বলে লিঙ্ক ফাইল, এটাকে বলে প্রিন্সিপাল ফাইল, এটাকে বলে প্রধান ফাইল, আবার এটিকে বলে ফাইলও বলে। কেন ফাইল বলে? একটা ফাইলের দুটো অংশ, স্টেডিও একটা অংশ আর এইচ একটা অংশ। একটা ফাইলের দুইটা অংশ থাকে, প্রথম অংশকে ফাইল নেম, দ্বিতীয় অংশকে এক্সটেনশন ফাইল নেম। এই দুটো অংশ মিলে তৈরি হয় একটি ফাইল। আর ইনক্লুড শব্দটির অর্থ হলো অন্তর্ভুক্তকরণ, কারণ এই প্রিন্সিপালকে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং তার প্রতীক হিসাবে আমরা হ্যাশ ইউজ করেছি। তো আমি বিভিন্ন প্রোগ্রামে এগুলো অনেক কিছু বলেছি, এখন একটু শর্টকাট করতে চাই। এর পরের লাইনটি হলো আমাদের মেইন। আমরা এখানে আমি দেখাচ্ছি সব মেইন দিয়ে। এবারে এই মেইন এরকম দুটো ব্র্যাকেট থাকলে তখন তাকে আমরা ফাংশন হিসাবে অভিহিত করে থাকবো। এটি একটি ফাংশন, মেইন ফাংশন। মেইন ফাংশন হচ্ছে একটা প্রোগ্রামের সর্বশ্রেষ্ঠ ফাংশন, অর্থাৎ এই ফাংশনের উপরে কোনো আর ফাংশন নেই। তো এরপরে আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দিব। এই সেকেন্ড ব্র্যাকেটটার নাম হলো স্টার্ট। এই স্টার্টের পরে আমরা এরপরে একটি লাইন লিখবো, সেই লাইনটির নাম হলো ডিক্লারেটিভ পার্ট বা ঘোষণা অংশ। এই ডিক্লারেটিভ পার্টে আরেকটু কথা বলে রাখি, এই মেইনের পরিবর্তে আমরা ইন্টিজার মেইন, ভয়েড মেইন, মেইন ভয়েড এগুলো লিখতে পারি। তো আমরা এখন যে লাইনটি লিখবো সেই লাইনের প্রথম যে শব্দটি লিখবো সেটার নাম হলো ডেটা টাইপ। এই ডেটা টাইপ আমাদের চার ধরনের হয়ে থাকে: ক্যারেক্টার ডেটা টাইপ, ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, ডাবল ডেটা টাইপ। যদি আমরা প্রোগ্রামের ভিতরে ক্যারেক্টার বা অক্ষর ব্যবহার করতে চাই তাহলে ক্যার ইউজ করব। আর যদি আমরা পূর্ণ সংখ্যা ব্যবহার করতে চাই তাহলে ব্যবহার করব ইন্টিজার। ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা, এখানে আইএনটি ইউজ করব। আর যদি ভগ্নাংশ সংখ্যা ইউজ করি তাহলে ব্যবহার করব ফ্লোট, FLOAT, ফ্লোট। আর বড় ভগ্নাংশ যদি ইউজ করি তাহলে ব্যবহার করব ডাবল। তো আমরা এখানে একটা সংখ্যা, এখানে আমরা n ধরে নিলাম, এই সংখ্যাটাকে n ধরে নিছি, n। এটা নির্ণয় করব, এটা ধনাত্মক না ঋণাত্মক সেটা নির্ণয় করব। তো এর জন্য এটাকে আমরা ধরে নিলাম, এই সংখ্যাটা হলো ইন্টিজার, পূর্ণ সংখ্যা ধরে নিলাম। এই ইন্টিজারের সামনে আমরা এই যে n, এটা হলো আমাদের ইনপুট। এই nটা কম্পিউটারকে প্রদান করতে হবে। এবারে দিয়ে এটায় কোনো আর আউটপুট নেই। কেন? এখানে আমাদের শর্ত দিয়েছে যে ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য এটা পরীক্ষা করো, সে কারণে আউটপুট নেই, একটি সেমিকোলন দিতে হবে। এবারে আমরা যেহেতু ইনপুটটা ইউজ করেছি সেহেতু এখানে আমরা লিখবো প্রিন্টেড। এটা না দিলেও সমস্যা নেই, কিন্তু সবাই অভ্যাস করো, এই লাইনটি দেয়াটা ভালো। তো ইনভার্টেড কমা, এবারে এইটা হলো ফাংশন চিহ্নের একটা অংশ, এই যে এই অংশটা
এবারে এই ফাংশনের মধ্যে কোনো কিছু লিখতে হলে ডাবল ইনভার্টেড কমা দিতে হয়। এখানে আমরা লিখব এন্টার দ্য ভ্যালু অফ n, এন্টার দ্য ভ্যালু অফ n অর্থাৎ n এর ভ্যালু আমরা এন্টার করব দেব ইকুয়াল টু চিহ্ন বা ক্লোন চিহ্ন দিয়ে এবারে ডাবল ইনভার্টেড কমা এই যে কমপ্লিট করে দিলাম। এবারে এই ফাংশন কমপ্লিট করলাম। তাহলে সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটি স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে পরিণত করতে হলে আমরা সর্বশেষে একটি সেমিকোলন দেব। এই সেমিকোলন দিলাম। এবারে কম্পিউটারকে আমি ইনপুট দেব। এই ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করতে হয় স্ক্যানএফ। এই স্ক্যানএফ দিয়ে এবারে এখানে ব্র্যাকেটের মধ্যে ফাংশনের চিহ্ন দিলাম, ডাবল ইনভার্টেড কমা দিব। দেওয়ার পরে এখন সি প্রোগ্রামিং এর একটি মূল ত্রুটি হলো সে মেমোরিতে অনেক জায়গা দখল করে। এই মেমোরিতে যাতে কম জায়গা দখল করে এর জন্য আমরা পার্সেন্টেজ চিহ্ন দেব এবং এর সাথে এইখানে যে ইন্টিজার ইউজ করলে এখানে ব্যবহার করতে হবে ডি। যে কয়টা ইনপুট আমি ইউজ করব সেই কয়বার পার্সেন্টেজ অফ ডি দিতে হবে। দিয়ে এই ইনভার্টেড কমাটা এখানে কমপ্লিট করে দেবা। দেওয়ার পরে বাইরে একটি কমা দিতে হবে। দিয়ে এখন আমরা ইনপুটটা দেব। ইনপুটটা হলো এই যে এন্ড, ইংরেজিতে লিখে আমরা এন্ড, এটাকে এখানে অ্যাম্পারস্যান্ড বলে। এই অ্যাম্পারস্যান্ড অফ n, তাহলে এই অ্যাম্পারস্যান্ড অফ n দিলে সে মেমোরির অপচয় কোনোভাবেই ঘটাতে পারে না। এবার ব্র্যাকেট কমপ্লিট, এবার একটি সেমিকোলন। এখন আমরা শর্ত দেব। কি শর্ত? অ্যালগরিদম ফ্লোচার্টে আমরা বলেছি যে ইফ n is greater than 0, n এর মান যদি 0 এর চেয়ে বড় হয়, এটি যদি সত্য হয়, তাহলে এবারে আমরা ফল নেব প্রিন্টের দিয়ে এবারে একটি ব্র্যাকেট দিতে হবে ইনভার্টেড কমা, নাম্বার ইজ পজিটিভ ধনাত্মক। এবারে আমি সেই পজিটিভ নাম্বারটা দেখতে চাই। এই যদি দেখতে না চাই তাহলে ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে সেমিকোলন। আর যদি দেখতে চাই ইকুয়াল টু দিয়ে এই পার্সেন্টেজ অফ ডি দিতে হবে। কোন ভাবে দেখতে চাই? আমি পূর্ণ সংখ্যায় দেখতে চাই। দিয়ে এই ইনভার্টেড কমা কমপ্লিট করে ফেলবা। এবার একটি কমা দিয়ে এই জায়গায় কোন সংখ্যাটি দেখতে চাই, n কে দেখতে চাই, এই n লিখে ব্র্যাকেট এই সেমিকোলন। এবারে হলো যদি এই ঘটনাটি মিথ্যা হয় মানে মিথ্যা ইংরেজি হলো এখানে এলস। যদি এটা মিথ্যা হলে তাহলে এটার শর্তটা কি? এরপরে আর শর্ত কি? এলস এরপরে দেবা এখানে একটা ফাঁকা দিয়ে একটা ইফ দেবা। দিয়ে এবারে লিখবা n is less than 0। এটা যদি সত্য হয় তাহলে এবারে প্রিন্ট করো, ফলাফল দেখাও, প্রিন্টেড নাম্বার ইজ নেগেটিভ। নাম্বার ইজ নেগেটিভ দিয়ে এবারে পার্সেন্টেজ অফ ডি ইনভার্টেড কমা দিয়ে এবারে n লিখবো এই সেমিকোলন। এবারে বলবো যে এই ঘটনাটিও যদি মিথ্যা হয়, আর কিন্তু কোনো শর্ত নেই। এবারে এটি যদি মিথ্যা হয় এলস এই ঘটনাটাও যদি মিথ্যা হয় তাহলে আমরা বলবো যে সংখ্যাটা 0। প্রিন্টেড নাম্বার ইজ 0। ওটা আমি দেখতে চাই। পার্সেন্টেজ অফ ডি ইনভার্টেড কমা দিয়ে এই n। এবারে আমাদের কার্য শেষ। সে কারণে এখন আমরা লিখব নিচে, আমার এখানে জায়গা নেই বলে লিখব রিটার্ন 0 দিয়ে এবারে আমাদের এই যে এই দিকের ব্র্যাকেট দিয়েছিলাম এখন এই দিকের ব্র্যাকেট দিয়েছি। আর একটা জিনিস আমার প্রত্যেকটা প্রোগ্রামেই বলতে মনে নেই, সেটি হলো এই লাইনটা হলো ডিক্লারেটিভ পার্ট। ইন্টিজার n এটা কিন্তু ছোট হাতের অক্ষর হতে হবে।
এটা বড় হাতের অক্ষর, যেহেতু এখানে বড় হাত ইউজ করেছি, এটা ছোট হাত। আর এই যে লাইনগুলো লিখছি, এই লাইনগুলোকে বলে কিন্তু এক্সিকিউটিভ পার্ট। এক্সিকিউটিভ পার্ট, নির্বাহ অংশ। এই অংশটা নির্বাহ করে সবকিছুকে। তাহলে এক্সিকিউটিভ পার্ট, আর এটা হলো আমাদের ডিক্লারেটিভ পার্ট। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।